আসসালামু আলাইকুম বন্ধুরা। জেলখানাতে বন্দি একজন বাবা তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য জেল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু জেল পালানো কি এতটাই সহজ? আর তাছাড়াও গল্পের শেষে এমন একটা টুইস্ট রয়েছে যে আপনি ভাবতে বাধ্য হবেন এমনটা কেন হলো। সেই একটা মাত্র টুইস্ট পুরো গল্পটাকেই বদলে দিয়েছিল। তো চলুন গল্পের শুরুতেই আমরা ফ্র্যাঙ্ক নামের একজন লোকের সাথে পরিচিত হই, যাকে হাই সিকিউরিটি একটা জেলখানাতে বন্দি করে রাখা হয়েছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল যে তিনি খুবই চিন্তিত। আসলে ফ্র্যাঙ্ক আজকে এমন কিছু করতে চলেছে যা এর আগে এই জেলখানায় থাকা কোনো কয়েদি কখনো করেনি। এরপর ফ্র্যাঙ্ক এই জেলখানাতে বন্দি থাকা সবচেয়ে ভয়ঙ্কর আসামি রিজার সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই জেলখানার লন্ড্রি রুমে কয়েকজন আসামি জেল থেকে পালানোর চেষ্টা করছে। তারা দ্রুত এখানকার ড্রেনেজ লাইন ভেঙে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু এদের মাঝে একজন তখনও ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করছিল। আসলে তাদের প্ল্যান ছিল ফ্র্যাঙ্ককে সাথে করে নিয়ে এখান থেকে পালাবে, কিন্তু শেষ মুহূর্ত অবধি ফ্র্যাঙ্ক সেখানে পৌঁছায় না, বরং তার পরিবর্তে সেখানে লেসি নামের একজন কয়েদি চলে আসে। এইসব কিছু দেখে ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করতে থাকা ব্রডি ফাইনালি জেলখানা থেকে পালিয়ে চলে যায়, কিন্তু যাবার সময় তার মাথার টুপি এখানেই পড়ে যায়। এদিকে কিছুক্ষণ পরে লন্ড্রি রুমে আহত অবস্থাতে ফ্র্যাঙ্ক চলে আসে, আর সে দ্রুত ব্রডির সেই টুপিটা তুলে নিয়ে নিজেও ড্রেনেজ লাইন দিয়ে পালিয়ে চলে যায়। আসলে কয়েক মাস আগ অবধিও ফ্র্যাঙ্ক ছিল এই জেলখানাতে বন্দি আর 10টা সাধারণ কায়েদির মতোই। ফ্র্যাঙ্কের অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল, সুতরাং জেলখানা থেকে বের হবার তার কোনো চান্সই ছিল না। সে ধীরে ধীরে জেলখানার জীবনটার সাথে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছিল। জেলখানাতে ফ্র্যাঙ্কের কাজ ছিল লন্ড্রি রুমে কায়েদিদের জামাকাপড় পরিষ্কার করা। সে বেচারা নিজের নিয়তি মেনে নিয়ে নিজের কাজকর্ম করত। সে বেশিরভাগ সময় একা থাকার চেষ্টা করত। সে কারোর সাথে ঝামেলাতে জড়াতো না, এমনকি জেলখানার সবচেয়ে ভয়ঙ্কর আসামি রিজার থেকেও সে দূরত্ব বজায় রাখত। এভাবে জেলখানাতে তার 1 যুগেরও বেশি সময় কেটে যায়, আর এতে করে তার সাথে বেশ কিছু কায়েদির বন্ধুত্বও হয়ে যায়। এভাবে একদিন কাজ করা শেষে ফ্র্যাঙ্ক যখন তার নিজের সেলে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার সেলমেট নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে। ফ্র্যাঙ্ক জানতে পারে যে তার সেলমেটের সাজা শেষ হয়ে গেছে, তাই সে বাড়িতে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। তো যাই হোক, এদিকে জেলখানার বাকি কায়েদিরা নতুন একদল আসামিদেরকে জেলখানাতে ঢুকতে দেখছিল। অদ্ভুতভাবে আসামিদেরকে খালি গায়ে পাউডার লাগিয়ে জেলখানাতে ঢোকানো হচ্ছিল। এই সব কিছু দেখে সবচেয়ে বেশি খুশি হয় রিজার ভাই টনি। আসলে এত বছর জেলখানাতে থাকার কারণে টনি এখন ছেলেদেরকেই ভালোবাসতে শুরু করেছে। তো এই দলে লেসি নামের একটা ছেলেকে দেখে টনির খুবই পছন্দ হয়ে যায়, আর এখন সকল আসামিদেরকে নিজেদের সেলে ঢুকিয়ে দেয়া হয়। আর লেসি নামের সেই ছেলেটাকে পাঠানো হয় ফ্র্যাঙ্কের নতুন সেলমেট হিসেবে। কিন্তু ফ্র্যাঙ্ক লেসিকে একদমই পছন্দ করেনি। সে যতটা পারছিল তাকে ইগনোর করছিল। তো সেদিন সন্ধেবেলাতে ফ্র্যাঙ্কের জন্য একটা চিঠি চলে আসে। আসলে ফ্র্যাঙ্ক জেলখানায় বন্দি এই 14 বছর ধরে তার পরিবারের কাছে চিঠি লিখত, শুধু এই আশাতে যে তার মেয়ে একদিন না একদিন তার সাথে চিঠির মাধ্যমে কথা বলবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও তার মেয়ে তাকে কোনো উত্তর দেয়নি, কারণ মেয়েটা তার বাবার কাজের জন্য অনেক লজ্জিত ছিল। সে ফ্র্যাঙ্কের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। তবে ফ্র্যাঙ্কের স্ত্রী তার চিঠির জবাব দিত, যেমনটা সে আজ লিখেছিল যে তোমার মেয়ে সামাজিক অসম্মানের কারণে ড্রাগ নিতে শুরু করেছে, আর ড্রাগ ওভারডোজের কারণে ও এখন হাসপাতালে ভর্তি। মেয়েটা যে কোনো সময় মারাও যেতে পারে। এই কথা শুনে ফ্র্যাঙ্কের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে তার মেয়েকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসত, তাই সে এত রাতেও ছুটে চলে যায় জেলখানার গির্জাতে। সেখানে গিয়ে কনফেশন রুমের ভেতরে ফ্র্যাঙ্ক ওই চিঠিটা বের করে অঝরে কান্না করতে থাকে, আর সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করে যেন মৃত্যুর আগে সে তার মেয়েকে একটাবার দেখতে পারে। তো যাই হোক, এখন পরদিন ফ্র্যাঙ্ক যখন নিজের কাজ করছিল, তখন সে ওয়াশিং মেশিনের পেছনে একটা ছাঁকনি খেয়াল করে, আর তাছাড়াও এই লন্ড্রি রুমের ওয়াটার সাপ্লাই লাইনটাও সে দেখতে পায়। আর এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই সেদিন রাতে সে তার সবচেয়ে কাছের বন্ধু ব্রডিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ওয়াশিং মেশিনের নোংরা পানিগুলো কোন লাইন দিয়ে বাইরে চলে যায়? কথাটা শুনে ব্রডি অবাক হয়ে যায়, আর তখনই ফ্র্যাঙ্ক তাকে সেই চিঠিটা পড়তে দেয়, যা দেখে ব্রডি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক কেন তাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে। তাই সে সাথে সাথে ফ্র্যাঙ্ককে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ সে নিজেও যাবজ্জীবন সাজা পেয়েছিল। এদিকে পরদিন ফ্র্যাঙ্ক তার দল ভারী করার জন্য লেনি নামের একজন বক্সারের কাছে চলে আসে। আইন অনুযায়ী লেনির এখন জামিনে মুক্ত থাকার কথা ছিল, কিন্তু একজন লোক মিথ্যে সাক্ষী দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তো লেনি এখন প্রতিশোধ নেবার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছিল।
এছাড়াও লেনি একজন মেকানিক ছিল যে কিনা বিভিন্ন যন্ত্রপাতি খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারত। তাই ফ্র্যাঙ্ক এসে লেনিকে নিজের প্ল্যান সম্পর্কে জানায় যে সে জেলখানা থেকে পালাতে চায়। আর প্রতিশোধ নেবার আশায় লেনি 7-5 না ভেবেই ফ্র্যাঙ্কের কথাতে রাজি হয়ে যায়। আর এরপর বোর্ড গেম খেলার বাহানা করে ফ্র্যাঙ্ক এবং তার 2 সঙ্গী জেল থেকে পালানোর প্ল্যান করতে থাকে। আর প্ল্যান মোতাবেক তাদের পালানোর একমাত্র রাস্তা ছিল লন্ড্রি রুমের নোংরা পানি বের হবার ওই রাস্তাটা। কিন্তু সেই লন্ড্রি রুম অবধি যেতে তাদেরকে পাড়ি দিতে হবে 3টে সিকিউরিটি গার্ড সম্বলিত দরজা, যেটা প্রায় অসম্ভব। কিন্তু ফ্র্যাঙ্কের কাছে একটা প্ল্যান বি ছিল। তা হলো, কয়েকদিন আগে ফ্র্যাঙ্ক যখন গির্জার কনফেশন রুমে গিয়েছিল তখন সে খেয়াল করে যে এই গির্জার দেয়ালগুলো খুবই পাতলা কাঠের তৈরি, আর তারা সেই দেয়ালটা ভেঙে ডিরেক্ট লন্ড্রি রুমে ঢুকতে পারবে। এরপর সেখানে গিয়ে এয়ার ভেন্টিলেশনের গ্রিল ভেঙে তারা সোজা নোংরা পানি বের হবার সেই ড্রেনে পৌঁছে যাবে। তো এরপর সেদিন রাতে লাইট অফ হবার সাথে সাথে লেনি নিজের ঘরে থাকা কিছু লোহার রড কেটে সেগুলোকে এমনভাবে জোড়া লাগিয়ে দেয় যা দিয়ে তারা লন্ড্রি রুমের এয়ার ভেন্টের গ্রিলটা ভাঙতে পারবে। আর তাছাড়াও প্ল্যান মোতাবেক ফ্র্যাঙ্ক জেলখানার আরেকজন শক্তিশালী আসামি টুটানের কাছে চলে যায় আর তাকে লেনির সাথে একটা বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। এরপর তারা 3 জন ফাইনাল প্ল্যান বানায় যে তারা গির্জার দেয়াল ভেঙে লন্ড্রি রুমের ভেতরে ঢুকবে আর তারপর এয়ার ভেন্টের গ্রিল ভেঙে ড্রেন লাইনের মাধ্যমে সোজা নদীতে গিয়ে পড়বে। আর সেই নদীটা পার হলে একটা রেল লাইন আছে আর তারা সেই লাইনের ট্রেনে উঠতে পারলেই পেয়ে যাবে মুক্তি। তারা সিদ্ধান্ত নেয় যে 3 দিন পরে তারা এই প্ল্যান এক্সিকিউট করবে। কিন্তু তারা জানতোই না যে তাদের এইসব প্ল্যান 2 তলা থেকে টনি দেখে ফেলেছিল। তো যাই হোক, সেদিন রাতে জেলখানার সকল কায়েদি চলে আসে ক্যান্টিনে, কারণ আজকে লেনি আর টুটানের বক্সিং ম্যাচ হতে চলেছিল। তো যথারীতি খেলা শুরু হয়ে যায় আর এখন লেনি টুটানের হাতে প্রচুর মার খেতে থাকে। কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে ফ্র্যাঙ্ক কেন এই ম্যাচটার প্ল্যান করেছিল। আসলে টুটানের একটা দাঁত হীরা দিয়ে তৈরি ছিল, যেটা নেবার জন্যই এই ফাইট। তাই সুযোগ বুঝে লেনি টুটানের মুখে এক ঘুষি মেরে তার ওই ডায়মন্ডের দাঁত খুলে ফেলে। সে দ্রুত দাঁতটা নিজের কাছে লুকিয়ে নেয়। তো ফাইনালি বক্সিং ম্যাচ শেষ হলে রাতের বেলা লেনি সেই ডায়মন্ডের দাঁত তার তৈরি করা সেই রডের মাথায় লাগিয়ে দেয়। এদিকে পরদিন বাথরুমে গিয়ে টনি ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে, আমি জানি তোমরা বিশাল কিছু প্ল্যান করছো, আমাকে সব কিছু খুলে বলো। কিন্তু ফ্র্যাঙ্ক তো কিছুই বলে না। তাই টনি হুমকি দিয়ে বলে যে রাতের বেলা দরজা খোলা রাখবে, আমি তোমার রুমে যাব। এইসব কথা শেষে ফ্র্যাঙ্ক তার 2 বন্ধুকে টনির ব্যাপারটা জানিয়ে দেয়, যেটা শুনে ব্রডি আর লেনি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ টনি ছিল রিজার ভাই, তাকে তো কিছু বলাও যাবে না। আর টনিকে কিছু না বললে তাদের প্ল্যান ধ্বংস হয়ে যাবে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে তখনই ফ্র্যাঙ্ক বলে ওঠে যে শয়তান টনির হাত থেকে আমাদের একমাত্র বাতিস্তাই বাঁচাতে পারবে। আসলে বাতিস্তা এমন একজন কায়েদি ছিল যে কিনা পুলিশের গার্ডদের সাথে মিলে বন্দি কায়েদিদের কাছে স্বল্প পরিসরে বিভিন্ন মাদক সেল করত। তার সঙ্গে টনির অনেক ভালো সম্পর্ক। তাই ফ্র্যাঙ্ক সরাসরি বাতিস্তার কাছে গিয়ে তাকে নিজেদের প্ল্যান সম্পর্কে জানায়। ফ্র্যাঙ্ক বলে যে প্লিজ আমাদের টনির হাত থেকে বাঁচিয়ে নাও, তাহলে আমরা 4 জন একসাথে মুক্ত দুনিয়া দেখতে পারবো। কথাটা শুনে বাতিস্তা রাজি হয়ে যায় আর তারা টনিকে চিরতরে চুপ করানোর একটা প্ল্যান বানায়। বাতিস্তা টনির জন্য বিষ মেশানো স্পেশাল ড্রাগ তৈরি করে আর সেটা ফ্র্যাঙ্কের হাতে দিয়ে দেয়। আর রাতের বেলা ফ্র্যাঙ্ক দরজা খুলে ভয়ে ভয়ে টনির জন্য অপেক্ষা করতে থাকে। আর ফাইনালি টনি তার এক বন্ধুকে নিয়ে ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে চলে আসে। টনি সেখানে এসে ড্রাগের প্যাকেটটা তার বন্ধুর হাতে তুলে দেয়। আর সে এই রুমে এসে লেসিকে দেখে তো খুশি হয়ে গিয়েছিল, কারণ সে আগে থেকে লেসিকে অনেক পছন্দ করত। তাই সে লেসির সাথে ঘনিষ্ঠ হবার অনেক চেষ্টা করে, কিন্তু লেসি চুপচাপ মেনে নেবার পাত্র ছিল না। সে এলোপাতাড়িভাবে টনিকে মারতে শুরু করে। টনিকে এমনভাবে মার খেতে দেখে টনির সেই বন্ধু মাদক নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। আর প্রচণ্ড আহত টনি এখান থেকে পালানোর সময় সিঁড়ি থেকে পড়ে সেখানে মারা যায়। আর নিজের ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে রিজা রেগেমেগে ফ্র্যাঙ্ককে নিজের সেলে ডেকে পাঠায়, কারণ জেলখানাতে কেউ বলছিল না যে তার ভাইকে কে মেরেছে, কেন তার মৃত্যু হয়েছে। আসলে সবাই টনির মৃত্যুতে অনেক খুশি ছিল। আর তাছাড়াও টনির সেই বন্ধুটাও বিষাক্ত মাদক খেয়ে মারা গিয়েছিল। তাই টনির সাথে কি ঘটেছে তার একমাত্র সাক্ষী ছিল ফ্র্যাঙ্ক। দুর্ভাগ্যবশত সেদিন রাতে আবার ফ্র্যাঙ্ক তার দলবল নিয়ে পালাতে চেয়েছিল। ইভেন ততক্ষণে ফ্র্যাঙ্কের বাকি বন্ধুরা নিজেদের অবস্থান থেকে পালানোর চেষ্টা শুরুও করে দিয়েছিল। এদিকে রিজার সাথে দেখা করার জন্য অপেক্ষমান ফ্র্যাঙ্কের সাথে আজকে আবার তার স্ত্রী দেখা করতে এসেছে। ফ্র্যাঙ্ক তার স্ত্রীর সাথে দেখা করলে জানতে পারে যে আজ সকালেই তার মেয়েটা মারা গেছে।
এই কথা জানার পরে বেচারা ফ্র্যাঙ্ক প্রচণ্ড ভেঙে পড়ে। তার কাছে জেলখানা থেকে পালানোর আর কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ এত সব কিছু সে তো তার মেয়ের সাথে দেখা করার জন্য করেছিল। কিন্তু তবুও বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে ফ্র্যাঙ্ক পালানোর সিদ্ধান্ত নেয়। আর এখন সিন কাট হয়ে আমাদের গল্পের শুরুর সিন দেখানো হয়, যেখানে ফ্র্যাঙ্ক দেরিতে হলেও তার দলের সঙ্গে পালিয়ে যেতে থাকে, যেখানে লেনি নিজের তৈরি করা সেই রড আর ডায়মন্ডের মাধ্যমে এয়ার ভেন্ট কেটে ফেলে। তারপর তারা সেই ভেন্টের লাইনের মধ্যে দিয়ে ফাইনালি ময়লা পানি যাবার রাস্তায় পৌঁছে যায়। সেই ড্রেনের মধ্যে দিয়ে কিছুটা এগোনোর পরে তারা দেখতে পায় যে এই ড্রেন লাইন তো একটা দেয়াল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এটা দেখে তারা সবাই প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। নিজের কৃতকর্মের উপরে প্রচণ্ড রেগেমেগে লেনি লেসির সাথে মারামারি শুরু করে দেয়। হ্যাঁ, এতক্ষণে ফ্র্যাঙ্কের সেলমেট লেসিও তাদের দলে যোগ দিয়েছিল। আর এটাই হলো গল্পের সবচেয়ে বড় রহস্য, যা গল্পের শেষে খোলাসা করা হবে। তো যাই হোক, মারামারি করতে গিয়ে লেনি দেয়ালে একটা আঘাত করে আর দেখতে পায় যে এই দেয়ালটা এখনো কাঁচা রয়েছে, অর্থাৎ কিছু সময় আগে হয়তো এই দেয়ালটা বানানো হয়েছে। তাই তারা দ্রুত দেয়ালটা ভাঙতে শুরু করে। আর ব্রডির এই কাজে অনেক অভিজ্ঞতা ছিল, তাই সে দেয়াল ভেঙে সামনের কিছু অংশ খুঁড়তে শুরু করে। কিন্তু তখনই উপর থেকে মাটি পড়ে বেচারা ব্রডি রীতিমতো জ্যান্ত দাফন হয়ে যায়। এটা থেকে ফ্র্যাঙ্ক দ্রুত গর্ত খুঁড়ে কোনো রকমে ব্রডিকে উদ্ধার করে। তারপর তারা এক এক করে ব্রডিকে নিজেদের কাঁধে তুলে নিয়ে এখান থেকে পালাতে থাকে। কিন্তু যেতে যেতে তারা একটা পরিত্যক্ত স্টেশনে পৌঁছে যায়। আর এখানে তারা বুঝতে পারে যে ব্রডির অবস্থা অনেক খারাপ, তার পা থেকে অঝরে রক্ত পড়ছিল। আর তখনই তারা পুলিশের কুকুরের শব্দ শুনতে পায়। তাই নিজেদের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে তারা ব্রডিকে ফেলে পালিয়ে চলে যায়। এরপর ফাইনালি তারা সেই নদীর সামনে পৌঁছে যায়, যেটা পার হলেই তারা রেল লাইনে পৌঁছে যাবে। কিন্তু তাদের মধ্যে লেনি আবার সাঁতার কাটতে পারতো না, তাই সে নদীতে নামতেই ভয় পাচ্ছিল। কিন্তু তার বাকি বন্ধুরা সবাই মিলে কোনো রকমে লেনিকে নিয়ে নদীটা সাঁতরে পেরিয়ে যায়। এরপর ফাইনালি তারা সেই রেল লাইনে পৌঁছে যায়। কিন্তু এই লাইন পার হবার সময় দুর্ভাগ্যবশত বাতিস্তার পা রেল লাইনের মাঝে আটকে যায়। তার বন্ধুরা সবাই প্রাণপণ চেষ্টা করতে থাকে বাতিস্তাকে বাঁচানোর জন্য। কিন্তু ততক্ষণে একটা দ্রুতগামী ট্রেন সামনে চলে আসে, আর সেই ট্রেনের ধাক্কায় বাতিস্তার সাথে সাথে বেচারা লেনিও মারা যায়। বেঁচে ছিল শুধু ফ্র্যাঙ্ক আর তার রুমমেট লেসি। ফাইনালি তারা একটা স্টেশনে পৌঁছায়, যেখানে তারা একে অপরকে শেষ বিদায় জানায়। আর এখন ফ্র্যাঙ্ক একটা লম্বা সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল, যে সিঁড়িটা তাকে নিয়ে যাবে সোজা লন্ডন শহরের মুক্ত বাতাসে। তো এখন কিছু জিনিস খোলাসা করা যাক, যে লেসি কিভাবে তাদের এই প্ল্যানের অংশ হলো, আর ফ্র্যাঙ্ক রিজার রুমে গিয়েছিল কিনা, আর তাছাড়াও তার মেয়ে মারা যাবার পরে সে কেনই বা পালানোর সিদ্ধান্ত নিল। আসলে ফ্র্যাঙ্ক কখনোই জেলখানা থেকে পালায়নি। সে যখন তার মেয়ের মৃত্যুর খবর পেয়েছিল তখনই সে হাল ছেড়ে দিয়েছিল। সে তার রুমে এসে লেসি নামের সেই ছেলেটাকে তার বদলে এখান থেকে পালিয়ে যেতে বলে। সে নিজের সম্পূর্ণ প্ল্যান তাকে জানিয়ে দেয়, আর তারপর সে চলে যায় রিজার সঙ্গে দেখা করতে। সে রিজার সাথে আজগুবি সব গল্প করে তাকে এতটাই রাগিয়ে দেয় যে রিজা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সাথে সাথে জেলখানার গার্ডেরা এখানে ছুটে চলে আসে। ফ্র্যাঙ্ক আসলে এমনটাই চেয়েছিল। সে নিজের জীবন দিয়ে হলেও তার বন্ধুদেরকে নিরাপদে পালাতে সাহায্য করতে চেয়েছিল। তাই সে আহত অবস্থাতেও গার্ডদেরকে ব্যস্ত রেখেছিল, আর তার বন্ধুরা সেই সময় এখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর বেচারা ফ্র্যাঙ্ক মরার আগে নিজের ইমাজিনেশনে এমনটা ভাবছিল যে সে তার বন্ধুদের সাথে পালিয়ে যাচ্ছে। এমনকি সে পালানোর পরে লন্ডন শহরে তার মৃত মেয়েকেও দেখতে পায়। অর্থাৎ ফ্র্যাঙ্ক এতক্ষণে মারা গেছে, আর বাবা মেয়ের দেখা হয়েছে পরকালে। তো এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।